রাশিয়া ইউক্রেন যুদ্ধ এখন আর শুধু দুই দেশের মধ্যে সীমাবদ্ধ কোনো সাধারণ সংঘর্ষ নয়। এটি ধীরে ধীরে এমন এক আধুনিক যুদ্ধের রূপ নিয়েছে যেখানে প্রযুক্তি, ড্রোন, অর্থনীতি এবং মানব জীবনের ঝুঁকি সবকিছুই একসঙ্গে জড়িয়ে গেছে। সম্প্রতি বিভিন্ন রিপোর্ট এবং সামরিক বিশ্লেষকদের বক্তব্যে এমন কিছু তথ্য উঠে এসেছে যা শুনলে অবাক হতে হয়। বলা হচ্ছে নতুন রুশ সেনাদের অনেকেই যুদ্ধক্ষেত্রে পৌঁছানোর মাত্র 20 থেকে 35 মিনিটের মধ্যেই প্রাণ হারাচ্ছেন বা গুরুতর আহত হচ্ছেন। এই দাবি সত্যি কতটা তা নিয়ে বিভিন্ন মত আছে, তবে বিভিন্ন সামরিক ব্লগ, আন্তর্জাতিক বিশ্লেষণ এবং কিছু সংবাদ মাধ্যমে যে চিত্র উঠে এসেছে তা যুদ্ধের ভয়াবহ বাস্তবতাকে সামনে আনে। রাশিয়ার সেনাবাহিনীতে যোগ দিতে অনেক সময় একটি চুক্তিতে সই করতে হয়। সেই চুক্তি সাধারণত কয়েক পৃষ্ঠার হয়। এই চুক্তিতে সই করার পর কিছু অঞ্চলে নতুন সেনারা বড় অঙ্কের টাকা পান, যাকে বলা হয় সাইনিং বোনাস। রিপোর্ট অনুযায়ী এই বোনাস সর্বোচ্চ $80,000 পর্যন্ত হতে পারে। রাশিয়ার অনেক প্রত্যন্ত অঞ্চলের মানুষের জন্য এটি বিশাল অর্থ। যেখানে গড় মাসিক আয় প্রায় $1,000, সেখানে এই প্রস্তাব অনেকেই সেনাবাহিনীতে যেতে আকৃষ্ট হয়। এছাড়া কিছু ক্ষেত্রে ঋণ মুকুবের সুবিধাও দেওয়া হয়, প্রায় $1,40,000 পর্যন্ত হতে পারে বলে দাবি করা হয়েছে। বিভিন্ন সামরিক ব্লগারদের দাবি অনুযায়ী নতুন নিয়োগপ্রাপ্ত সেনাদের অনেকে মাত্র কয়েকদিনের সংক্ষিপ্ত প্রশিক্ষণ দেওয়া হয়, এরপর তাদের সরাসরি ইউক্রেন পূর্বাঞ্চলের ফ্রন্ট লাইনে পাঠানো হয়। এই ফ্রন্ট লাইনে এখন বিশ্বের অন্যতম ড্রোন নির্ভর যুদ্ধক্ষেত্র হিসেবে বর্ণনা করা হয়েছে। অর্থাৎ এখানে শুধু বন্দুক বা কামানের লড়াই নয়, আকাশ থেকে ছোট ছোট ড্রোন দিয়ে নজরদারি এবং আক্রমণ চালানো হয়। ফলে অনেক নতুন সেনা যুদ্ধক্ষেত্রে পৌঁছানোর সঙ্গে সঙ্গেই পরিস্থিতি বুঝে ওঠার আগেই হামলার শিকার হচ্ছেন বলে দাবি করা হয়েছে। কিছু রুশ সামরিক ব্লগারের দাবি অনুযায়ী ফ্রন্ট লাইনে নতুন সেনাদের গড় বেঁচে থাকার সময় কখনো কখনো মাত্র 20 থেকে 35 মিনিট পর্যন্ত হচ্ছে। তবে এটি কোনো অফিসিয়াল পরিসংখ্যান নয়, এটি মূলত যুদ্ধক্ষেত্রের অভিজ্ঞতা এবং ব্লগারদের বিশ্লেষণের ভিত্তিতে বলা হয়েছে। আরও একটি দাবি হলো, চুক্তিতে সই করার পর থেকে মৃত্যু পর্যন্ত একজন রুশ সেনার গড় আয়ু 10 দিন থেকে 3 সপ্তাহ পর্যন্ত সীমাবদ্ধ হতে পারে। এই ধরনের তথ্য যুদ্ধের ভয়াবহতা বোঝালেও এগুলো যাচাই করা কঠিন, কারণ সরাসরি যুদ্ধক্ষেত্র থেকে নির্ভুল তথ্য পাওয়া সবসময় সম্ভব হয় না। এই যুদ্ধকে অনেক বিশেষজ্ঞ ড্রোন যুদ্ধ বলে উল্লেখ করেছেন, কারণ এখন যুদ্ধক্ষেত্রে ড্রোন, এফপিভি ড্রোন ব্যাপকভাবে ব্যবহার করা হচ্ছে। এই ড্রোনগুলো কম খরচে তৈরি করা যায় এবং দ্রুত লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। ফলে বড় বড় সেনাবাহিনী এবং ভারী অস্ত্র অনেক সময় নিরাপদ থাকে না। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির দাবি অনুযায়ী রাশিয়ার 80% বেশি ক্ষতির জন্য এই ড্রোন হামলার জন্য দায়ী। রিপোর্ট অনুযায়ী রাশিয়ার সেনারা এখন বড় দল না পাঠিয়ে ছোট ছোট ইউনিট বা সাইকেলে করে সেনা পাঠানোর কৌশল নিচ্ছে। আর এর উদ্দেশ্য হলো দ্রুত এগিয়ে যাবার প্রতিরক্ষা লাইনে দুর্বল জায়গা খুঁজে বের করে আনা। কিন্তু সমস্যাও আছে। খোলা জায়গায় চলাচল করা এই সেনারা সহজে ড্রোন হামলার লক্ষ্যবস্তু হয়ে পড়ছেন। আর বিভিন্ন প্রতিবেদনে বলা হচ্ছে যে প্রতি মাসে রাশিয়ার প্রায় 30,000-এর বেশি সেনা মারা যাচ্ছেন বা আহত হচ্ছেন। ইউক্রেনের কিছু সামরিক কর্মকর্তা দাবি করেছেন, যুদ্ধ শুরু থেকে এখনো পর্যন্ত রাশিয়ার মোট হতাহতের সংখ্যা 14 লাখ পর্যন্ত পৌঁছে গেছে। এছাড়া ব্রিটিশ গোয়েন্দা সংস্থা মূল্যায়ন উদ্ধৃত করে বলা হয়েছে, নিহত সেনার সংখ্যা প্রায় 5 লক্ষ পর্যন্ত হতে পারে। তবে এসব সংখ্যা বিভিন্ন উৎসে ভিন্ন ভিন্নভাবে প্রকাশিত হয়, তাই সঠিক সংখ্যা নির্ধারণ করা কঠিন। যুদ্ধ দীর্ঘ হওয়ার কারণে রাশিয়ার অর্থনীতিতেও চাপ বাড়ছে বলে দাবি করা হয়েছে। রিপোর্ট অনুযায়ী যুদ্ধ পরিচালনার খরচে এখন দেশের মোট বাজেটের অর্ধেকের বেশি। এছাড়া ড্রোন হামলার তেল সংশোধনাগারে উৎপাদন ক্ষমতা প্রতিদিন প্রায় 7 লক্ষ ব্যারেল কমে যাচ্ছে বলে দাবি করা হয়েছে। ফলে জ্বালানি সরবরাহ এবং অর্থনীতির স্থিতিশীলতা দুটোই চাপের মধ্যে পড়ছে। যুদ্ধ দীর্ঘ হওয়ার কারণে নতুন সেনা নিয়োগ কমে যাচ্ছে বলেও রিপোর্টে বলা হয়েছে। 2026 সালে চুক্তিভিত্তিক সেনা নিয়োগ প্রায় 30% কমেছে। তবুও প্রতিদিন প্রায় 800 থেকে 1000 জন স্বেচ্ছায় সেনাবাহিনীতে যোগ দিচ্ছেন বলে দাবি করা হয়েছে। কিন্তু যুদ্ধক্ষেত্রে যে হারে ক্ষতি হচ্ছে সেই তুলনায় এই সংখ্যা যথেষ্ট নয়। ইউক্রেন ধীরে ধীরে মানুষের বদলে প্রযুক্তির দিকে বেশি ঝুঁকছে। ড্রোন শুধু আক্রমণের নয়, চিকিৎসা সহায়তা এবং রসদ পৌঁছানোর কাজেও
ব্যবহার করা হচ্ছে। একজন প্রতিরক্ষা কর্মকর্তা বলেন, যেখানে একটি রোবট কাজ করতে পারে সেখানে মানুষের জীবনের ঝুঁকিতে ফেলার দরকার নেই। এতে সেনাদের সরাসরি ঝুঁকির হার কিছুটা কমানো সম্ভব হচ্ছে। কিছু সামরিক বিশ্লেষকের মতে, জনবল সংকটের কারণে অনেক সেনাকেই দীর্ঘ সময় একই অবস্থানে থাকতে হচ্ছে। অনেক ক্ষেত্রে 1 বছর পর্যন্ত একই ফ্রন্টলাইনে দায়িত্ব পালন করতে হচ্ছে, যা মানসিক এবং শারীরিকভাবে অত্যন্ত কষ্টকর। একটি সমীক্ষার দাবি অনুযায়ী প্রায় 31% রুশ নাগরিকের পরিবারে অন্তত একজন সদস্য সেনাবাহিনীতে যুক্ত আছেন। এছাড়া অনেক পরিবারই এমন কাউকে চেনে যিনি যুদ্ধে প্রাণ হারিয়েছেন বলে রিপোর্টে উল্লেখ করা হয়েছে। কিছু সামরিক ব্লগার অভিযোগ করেছেন, কিছু কমান্ডার নিজেদের সেনাদের প্রতি কঠোর আচরণ করেছেন এবং নির্যাতনের ঘটনাও ঘটেছে বলে দাবি করা হয়েছে। তারা সতর্ক করেছেন, যুদ্ধ দীর্ঘ হলে সেনাবাহিনীর ভেতরে অসন্তোষ আরও বাড়তে পারে। বিশ্লেষকদের মতে এই যুদ্ধ দ্রুত শেষ হওয়ার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। আধুনিক যুদ্ধ, প্রযুক্তি, ড্রোন, অর্থনৈতিক চাপ এবং মানবিক ক্ষতি সব মিলিয়ে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। কিছু ইতিহাসবিদের মতে কোনো তাৎক্ষণিক কোনো বড় রাজনৈতিক পরিবর্তনের সম্ভাবনা কম, তবে আগামী সময়ে পরিস্থিতি আরও জটিল হতে পারে। এই পুরো পরিস্থিতি একটি বিষয় স্পষ্ট করে, আধুনিক যুদ্ধ এখন আর শুধু অস্ত্রের লড়াই নয়, এটি প্রযুক্তি, অর্থনীতি এবং মানব জীবনের একটি জটিল সংঘর্ষ, যেখানে একদিকে বড় অঙ্কের টাকা এবং সুযোগের প্রতিশ্রুতি, অন্যদিকে রয়েছে যুদ্ধক্ষেত্রের কঠিন বাস্তবতা, যেখানে বেঁচে থাকা কখনো কখনো মাত্র কয়েক মিনিটের ব্যবধানও সীমাবদ্ধ হয়ে যায় বলে দাবি করা হচ্ছে। তবে এসব তথ্য বিভিন্ন রিপোর্ট এবং বিশ্লেষণের উপরে ভিত্তি করে বলা হয়েছে। বাস্তব চিত্র অনেক ক্ষেত্রে আরও জটিল এবং ভিন্ন হতে পারে। যুদ্ধের এই বাস্তবতা শেষ পর্যন্ত একটাই প্রশ্ন সামনে আনে, প্রযুক্তির এই যুগে মানুষের জীবন কি আরও সস্তা হয়ে যাচ্ছে? রিপোর্ট অনুযায়ী রাশিয়ার সেনারা এখন বড় দল না পাঠিয়ে ছোট ছোট ইউনিট বা সাইকেলে করে সেনা পাঠানোর কৌশল নিচ্ছে। এর উদ্দেশ্য হলো দ্রুত এগিয়ে গিয়ে প্রতিরক্ষা লাইনের দুর্বল জায়গা খুঁজে বের করা। কিন্তু সমস্যা হলো খোলা জায়গায় চলাচল করা। এই সেনারা সহজে ড্রোন হামলার লক্ষ্যবস্তু হয়ে পড়ছেন। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, প্রতি মাসে রাশিয়ার প্রায় 30,000-এর বেশি সেনা নিহত বা আহত হচ্ছেন। ইউক্রেনের কিছু সামরিক কর্মকর্তার দাবি অনুযায়ী যুদ্ধ শুরু থেকে এখনো পর্যন্ত রাশিয়ার মোট হতাহতের সংখ্যা 14 লক্ষ পর্যন্ত হতে পারে। এছাড়া ব্রিটিশ গোয়েন্দা সংস্থা মূল্যায়ন উদ্ধৃত করে বলা হয়েছে, নিহত সেনার সংখ্যা প্রায় 5 লক্ষ পর্যন্ত হতে পারে। তবে এইসব সংখ্যা বিভিন্ন উৎসে ভিন্ন ভিন্নভাবে প্রকাশিত হয়, তাই সঠিক সংখ্যা নির্ধারণ করা কঠিন। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।